আমরা গতদিন ব্লেডনা নামক হোমিওপ্যাথি ওষুধটা নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? আজকে ব্লেডনার দ্বিতীয় পার্টটা করব, অর্থাৎ গতদিন ব্লেডনাটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে খুঁটি খুঁটি বলা সম্ভব হয়নি স্বল্প সময়ের মধ্যে। আজকে আরো কিছু বলে ব্লেডনাটা আজকে শেষ করব। এবার ব্লেডনাটা খেয়াল রাখতে হবে, ইট ইজ শর্ট অ্যাক্টিভ মেডিসিন, অর্থাৎ স্বল্প ক্রিয়াকাল যুক্ত মেডিসিন, কিন্তু দ্রুত ক্রিয়াশীল। ব্লেডনা যেমন দ্রুত ক্রিয়াশীল, ব্লেডনার রোগগুলিও কিন্তু খুব দ্রুত, অর্থাৎ আকস্মাৎ হঠাৎ আক্রমণ করে। এটা দুটোই সিমিলার রাখতে হবে। এইবার এই বেলেডোনার রাইট সাইডে ট্রেভিডি বলা হয়। সাধারণত ডান পাশে ক্রিয়াশীল, বাম পাশে ক্রিয়াশীল নয় আমি কিন্তু তা বলছি না, সব পাশেই ক্রিয়াশীল হোমিওপ্যাথি ওষুধ, কিন্তু ন্যাচারাল প্রুফ ক্ষেত্রে দেখা গিয়েছে ডান পাশে এসে বেশিরভাগই আক্রমণ করে। যে সমস্ত শিশুদের বা বয়স্কদের রক্ত প্রদান ধাতু নাদুস নুদুস চেহারা, গণপতি বাপ্পাজি করে নিলে কোলটা জুড়িয়ে যায়, থলথলে রক্ত প্রদান ধাতু, এমন ধরনের চেহারাযুক্ত শিশু বা যুবকরা বেশি আক্রান্ত হয়। রোগের কারণ হিসাবে দুটো দেখা যায়, একটা শুষ্ক শীতল ঠিক অ্যাকোনাইটের মতন, আবার একটা রৌদ্রের তাপ বা উত্তপ্ত হওয়ার পরে আমাদের ব্লেডনা আক্রান্ত হয়। এটা খেয়াল রাখতে হবে, এক্সাইটিং কজ হিসাবে আমরা এই দুটোকে যেন মনে রাখি। দ্বিতীয়ত, কোথায় কোথায় সাইড অফ অ্যাকশন, কোথায় কোথায় ব্লেডনা বেশিরভাগই ক্রিয়াশীল হয়, অর্থাৎ ব্লেডনা রোগীর কোন কোন যন্ত্রগুলি বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হয়। আমরা লক্ষ্য করি রক্ত বহা যে শিরাগুলি থাকে, তারপরে হার্ট, লাং, নার্ভ সিস্টেম, গ্ল্যান্ড, এই সমস্ত জায়গায় আমাদের বেশিরভাগই ব্লেডনা ক্রিয়াশীল হয়। এবার এই যে ব্লেডনা ক্রিয়াশীল আমরা লক্ষ্য করলাম, শর্ট অ্যাক্টিভ মেডিসিন, এর রোগগুলি দ্রুত আসে এবং ব্লেডনা রোগীর ক্ষেত্রে ব্যবহার করলেও এরকম দ্রুত তার রেজাল্টটা পাওয়া যায়, কিন্তু স্বল্পকাল স্থায়ী, স্বল্প দিন স্থায়ী। সাধারণত ক্রনিক ডিজিজ ট্রিটমেন্টে ব্লেডনার ব্যবহার খুব কম, নেই বললেই চলে। যাই হোক, এইবার ব্লেডনার চেহারা আমি বললাম, ক্রিয়া ক্ষেত্রটা বললাম, সাইড অফ অ্যাকশন বললাম। এবার ব্লেডনা দ্বারা আক্রান্ত হলে রোগীর মধ্যে কেমন হয়? বেশিরভাগই ব্লেডনার রোগগুলি প্রদাহযুক্ত হয়। একমাত্র নার্ভ সিস্টেম আক্রান্ত হলে ব্লেডনা হয় না আমি তা বলবো না, তবে নার্ভ সিস্টেম আক্রমণের থেকে অর্গান বা যন্ত্র হিসাবে আক্রান্ত হওয়া সম্ভাবনা বা আক্রান্ত হয় বেশি। এছাড়া সর্বাঙ্গীন আক্রমণের মধ্যে আমরা জ্বর লক্ষ্য করতে পারি। জ্বর, তা ব্লেডনা যা কিছু হয় সবই কিন্তু প্রচন্ড। সে যদি উগ্রতা মানে পাগলের মতন শুরু হয়, অর্থাৎ ম্যাড, পাগল লক্ষণ প্রকাশ হয় তার মধ্যে, তাহলেও কিন্তু এটা প্রচন্ড আকার ধারণ করে। হ্যাঁ, এবং জ্বর হলে 103-4 পর্যন্ত উঠে যায়, তার সবকিছুই হয় প্রচন্ড। ব্যথা হলে অসহ্য যন্ত্রণা এবং প্রদাহযুক্ত স্থানে প্রচন্ড স্পর্শকাতর, সবকিছুই প্রচন্ডতা এবং ভীষণতা। এটা আমরা একটু খেয়াল রাখবো। যদিও আমরা সবসময় তো একই ডিজিজ পাই না, অনেক সময় ক্রনিক ডিজিজও পাই, এবং ক্রনিক ডিজিজের পেশেন্টের যদি হঠাৎ গলায় ব্যথা হয় এবং ঢোক চিপতে গেলে যদি ব্যথা থাকে আর গলার মধ্যে যদি লাল থাকে, তাহলে আমরা সেখানেও ব্লেডনা দিয়ে দেখেছি যথেষ্ট রেজাল্ট হতে। কি রেজাল্ট হয়? প্যালিয়েটিভ মেথড হিসাবে যথেষ্ট উপশম হয়ে যায় বা আরাম হয়ে যায়। যাক, এইবার উত্তাপ, ব্লেডনার উত্তাপটা একটা সাংঘাতিক ব্যাপার। প্রদাহ স্থানে উত্তাপ থাকে এবং সর্বাঙ্গীন জ্বরেও কিন্তু প্রচন্ড উত্তাপ থাকে। কেন সাহেব বলছেন ব্লেডনার জ্বরে তার গায়ে হাত দিয়ে সেই হাতখানা রোগীর দেহ থেকে উঠিয়ে নিয়ে আসার পরে সেই নিজের হাতে অনেকক্ষণ সেই উত্তাপ অনুভব হয়, অর্থাৎ প্রচন্ড তাপ। সাধারণত এই যে প্রচন্ডতা, ভীষণতা, আকস্মিকতা,
এটা আমরা খেয়াল করব এবং এক্সাইটিং কজ হিসাবে কোন কারণ থেকে জ্বরগুলি আসলো সেটা আমরা অনুসন্ধান করলেও অনেক ক্ষেত্রে পাই। এইবার যেমন জ্বরের মধ্যে কিন্তু আমরা দেখি যে সে একটা ভুল বকে, একটা উগ্রতা থাকে, তড়কা হয়, তড়কা, কনভালশন, খিচুনি, এবং মস্তিষ্কের মধ্যে বেশিরভাগই রক্ত প্রবাহ বেশি হয়। আমার একটা কবিতায় লেখা আছে ঊর্ধ্বঙ্গ গরম থাকে, নিম্ন অঙ্গ ঠান্ডা, চোখ দুটি তার দেখতে যেমন বামফ্রন্টের ঝান্ডা। দেখা যায় ব্লেডনার রোগীর মধ্যে পায়ের পাতার দিকটা খুব ঠান্ডা, 100, 2, 3 জ্বর, কিন্তু পায়ের পাতা ঠান্ডা, মস্তিষ্ক প্রচন্ড গরম, এমনকি জল দিলে মনে হয় বাষ্প বের হবে এমন অবস্থা। আর তার সাথে চোখ মুখ লাল, থমথমে ভাব। এবং প্রদাহিক অবস্থায় সাধারণত আমাদের ব্লেডনা লাগে যত সময় পর্যন্ত না পুঁজ তৈরি হয় আমরা ব্যবহার করি। এইবার আমাদের কনজাংটিভাইটিস বা আমি মাথার যন্ত্রণা ধরি, রৌদ্রে গিয়ে প্রচন্ড মাথার যন্ত্রণা, রৌদ্রের তাপ বা অন্য কোনো তাপের ফলে মাথার যন্ত্রণা, ঠান্ডা লাগার ক্ষেত্রে মাথার যন্ত্রণা, যেখানেই যন্ত্রণা হবে সেখানেই একটা দপদপানি রুগী অনুভব করবে, ডাক্তার না, রুগী বলবে মনে হয় হাতুড়ি মারছে কে, দপ অনুভব করবে। আবার দেখা যাবে কিছুক্ষণ হলো আবার কিছুটা কম পড়লো। আবার এই যন্ত্রণা কষ্ট শুয়ে পড়লে, নড়াচড়ায়, স্পর্শে, শীতলতায় বৃদ্ধি ঘটে। মডালিটিসটা খেয়াল করতে হবে। মডালিটিস কিন্তু সিমটমসের প্রাণ। যখনই কোনো সিমটমস পাবো সেই সিমটমসের মডালিটিসটা খেয়াল করব। যদিও এই মডালিটিস নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এইবার আমরা চক্ষু প্রদাহ, যাকে কনজাংটিভাইটিস বলে। কনজাংটিভাইটিস যদি হঠাৎ দেখা যায় চোখটা লাল হয়ে গেছে, প্রাথমিক অবস্থায় ব্লেডনা যদি ব্যবহার করি তাহলে কনজাংটিভাইটিস ভালো হয়ে যায়। কিন্তু যদি পিচুটি পড়া শুরু করে তখন অনেক সময় হিপারসালফার, মাক্সল বা সাইলেসিয়া ইত্যাদি মেডিসিনগুলি, পালসেটিলা ইত্যাদি মেডিসিনের প্রয়োজন হয়। এবার আমাদের টনসিলাইটিস গেল। টনসিলাইটিস আমি আগেই বলেছি, আলভিউলার দুপাশে টনসিলে ব্যথা হয়, ঠান্ডা লেগে ব্যথা হতে পারে, ঠান্ডা জল খেলে ব্যথা হতে পারে, হঠাৎ কোনো কারণে ব্যথা হতে পারে, ঢোক চিপলে প্রচন্ড ব্যথা হয়। টান প্রেসার দিয়ে জিভটা চেপে ধরে দেখলে আমরা লক্ষ্য করতে পারবো তার টনসিলটা লাল হয়ে আছে। এখানে আমাদের ব্লেডনা ব্যবহারের একটা বড় ক্ষেত্র। এছাড়া আমাদের টনসিল গলগহ্বরের মধ্যে আছে, বাইরে আছে প্যারোটিড গ্ল্যান্ড, ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এখানে এই গ্ল্যান্ড যদি ব্যথা হয় এবং স্পর্শকাতরযুক্ত ব্যথা যদি থাকে তাহলে একবার ব্লেডনার কথা কিন্তু আমরা ভাবতে পারি। এইবার শ্বাসযন্ত্রে যদি আমরা নেমে আসি তাহলে দেখা যাচ্ছে হঠাৎ ঠান্ডা লেগে ওই রকম কাশি, কুকুরের আওয়াজের মতন ঘনঘনে খুসখুসে কাশি, এবং গলার মধ্যে একটা শুষ্কতা ভাব, এবং গলার মধ্যে যে প্রদাহ স্থানটা থাকে সেখানে একটা জ্বালা অনুভব হয়। এটা আমরা কাশির ক্ষেত্রে দেখি, অবিশ্রান্ত কাশি শুনে আরো বেড়ে যায়, এটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। এবার আমরা বক্ষস্থলের বাইরে মায়েদের ক্ষেত্রে দেখি ম্যাস্টাইটিস, অর্থাৎ থুমকো। বাচ্চা হওয়ার পরে ঠান্ডা লাগলে বা অন্য কোনো গরম লাগলে অনেক সময় আমাদের ব্রেস্টের মধ্যে যে মেমারি গ্ল্যান্ড থাকে সেটা প্রদাহযুক্ত হয়। এই মতো অবস্থায়, প্রাথমিক অবস্থায় ভার বোধ হয়ে যায়, শক্ত হয়ে যায়, আমরা কিন্তু ব্লেডনা এখানে যদি সিমটমসের সাথে মিলে ব্যবহার করলে খুব দারুণ কাজ করে। এবং দেখা যাবে ব্রেস্টের বাইরে লাল হয়ে গেছে এবং হাত দিলে একটা দপদপ, ডাক্তারবাবুও কখনো কখনো অনুভব করতে পারেন, তবে রুগী অনুভব করে বেশি পুঁজ হওয়ার পূর্ব অবস্থায়। কিন্তু যদিও এই মতো ক্ষেত্রে পরবর্তীতে ফাইটোলাকা, পালসেটিলা, ডায়রিয়া, গ্রাফাইটিস পরবর্তীতে ক্রনিক কন্ডিশন হয়ে গেলে লাগে, যা সেটা আমরা পরে আলোচনা করবো। ডিজিজ নিয়ে যখন আলোচনা করবো তখন এগুলি বলবো। এবার আমরা পেটের যন্ত্রণা যে কোনো কারণে, উত্তেজক কারণ থাক বা নাই থাক, যদি এরকম হঠাৎ এই ধরনের চেহারাযুক্ত শিশুদের পেটের যন্ত্রণা হয় এবং যন্ত্রণা যদি হঠাৎ ছেড়ে ছেড়ে আসে এবং হঠাৎ যদি কমে যায়, হঠাৎ বৃদ্ধি হয়, তাহলে এ মতো ক্ষেত্রে ব্লেডনা মন্ত্রের মতন কাজ করবে। যদি এরকম ঠান্ডা লেগে পেটের যন্ত্রণার সাথে সবুজ বা রক্ত মিশ্রিত আম নির্গমন হয়
বা সাদাটে মল নির্গমন হয়, তাহলেও কিন্তু আমরা বেদনার কথা মনে করব। যদিও এই মতো ক্ষেত্রে মার্কসল বা অন্যান্য মেডিসিনের কথাও বলা হয়েছে, কিন্তু মার্কের রোগীরা বেদনার ক্রনিক, বেদনা যে ক্ষেত্রে ব্যবহার হবে, বেদনা যদি ক্রিয়াশীল না হয়, পরবর্তীতে আমরা মার্কসল বা অন্য মেডিসিনের কথা চিন্তা করি। এই সমস্ত কিছু কিন্তু মাথায় রাখতে হবে। এইবার ওভেরাইটিস, হট করে দেখা গেল ওভেরিতে যন্ত্রণা হচ্ছে, পিরিয়ডের সময় বা অন্যান্য কোনো সময় ওভেরিতে যন্ত্রণা হচ্ছে, যদি পালসেশন অনুভূতি হয়, উপরের থেকে রোগী গরম বোধ করে এবং গরম সেক দিলে উপশম হয়, যন্ত্রণা থেকে থেকে আসে আর থেকে যায়, তাহলে আমরা কিন্তু বোথ সাইডের ওভেরাইটিস বা রাইট সাইডের ওভেরাইটিসে কিন্তু আমরা বেদনা ব্যবহার করতে পারি। কিন্তু যদি ক্রনিক হয়ে যায়, তখন কিন্তু আমাদের পরবর্তীতে লাইকোপোডিয়া, ম্যাটিসমেল বা অন্যান্য মেডিসিনের প্রয়োজন হবে। এছাড়া রক্তস্রাব, রক্তস্রাবের সাথে দেখা যায় গরম রক্তস্রাব হয় এবং উজ্জ্বল লাল টকটকে, কখনো কখনো চাপচাপ রক্তস্রাব হয় মায়েদের ক্ষেত্রে। আচ্ছা, দ্বিতীয়ত আমরা যেটা হার্নিয়া দেখি, হার্নিয়ার ক্ষেত্রে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, অন্ত্র বৃদ্ধি হয়ে কুষ্কির ওখানে যদি আটকে যায় এবং রোগীর মধ্যে প্রচন্ড যন্ত্রণা অনুভব করে, তাহলে বেদনা যদি কয়েক মিনিট বাদে বাদে একটু উচ্চশক্তি অর্থাৎ 200,000 যদি খাওয়ানো যায়, তাহলে কিন্তু রোগী দ্রুতভাবে ওই অবস্থা থেকে মুক্তি লাভ করে। এছাড়া প্রস্রাবের যন্ত্রণা বা প্রস্রাবের সাথে রক্ত নির্গমন যদি তরুণ অবস্থায় হয়, তাহলে আমরা কিন্তু বেদনার কথা একবার মনে করতে পারি। আমি কিন্তু কোনো রোগের ক্ষেত্রে বেদনা দেওয়ার কথা বলছি না, বেদনার লক্ষণ পেলে তবেই আমরা দেব। এইবার দেখা গেল আমাদের অর্শের যন্ত্রণা, হঠাৎ দেখা গেল অর্শের যন্ত্রণা বা অর্শ রোগে দেখা গেল ক্রনিক ভাবে ট্রিটমেন্ট হচ্ছে, তরুণ ভাবে ঠান্ডা লাগা বা দেখা গেল মাংস খাওয়া বা কোনো ডিম খাওয়া, উগ্র খাদ্য খাবার খাওয়ার ফলে মলদ্বারে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, হ্যামারয়েড অর্থাৎ বহির্বলি বা অন্তর্বলিগুলি ফুলে লাল হয়ে গেছে, দপ 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 অনুভব করছে, সেখানেও কিন্তু বেদনা দিলে রোগীর অন্তত কষ্ট থেকে আমরা খানিকটা উপশম করতে পারি। পরবর্তীতে আমরা জয়েন্টের ব্যথা, বাত, আমাদের প্রদাহ স্থানে বাত, যে কোনো ঠান্ডা লেগে বা যে কোনো কারণে হয়তো হঠাৎ তরুণ বাত যে ক্ষেত্রে ব্যবহার হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি জয়েন্টে ফুলে যেতে, লাল হতে এবং প্রচন্ড যন্ত্রণা, প্রচন্ড স্পর্শকাতরতা। বেদনা কিন্তু প্রচন্ড স্পর্শকাতর, ঠিক যেন হিপারের মতো, কিন্তু হিপারে পুঁজ হয়, বেদনায় পুঁজ হয় না। যদিও কম্পারেটিভ যখন আমি জিনিস নিয়ে আলোচনা করবো, তখন আরো তোমাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এইবার আমাদের খেয়াল রাখতে হবে, বেদনা যদি সর্বাঙ্গীন জ্বর হয় বা জ্বরটাই সর্বাঙ্গীন, তা বেদনা রোগীর নিম্নঙ্গ ঠান্ডা থাকে, পায়ের পাতা টাতাগুলি ঠান্ডা থাকে, তাহলে আমি বাতের কথা বললাম, নিম্নঙ্গ ঠান্ডা থাকে। এছাড়াও বেদনার রোগীর রক্ত প্রবাহ সাধারণ অবস্থাতেও শরীরের ঊর্ধ্ব দিকে বয়, বেদনার রোগীর রক্ত প্রবাহটা শরীরের ঊর্ধ্ব দিকে বয়, নিম্নঙ্গ সবসময় বেশিরভাগই শীতল থাকে। আমরা লক্ষ্য করি এই বেদনার ক্রনিক হিসাবে আমরা ক্যালকেরিয়া কার্ড ব্যবহার করি। আমরা কি বলি যে ভিজে মোজা পায়ে যে থাকার মতন অত ঠান্ডা থাকে, সাপের গায়ের মতন ঠান্ডা থাকে। যাক, তাহলে এই হচ্ছে আমাদের বেদনার পূর্ণাঙ্গ অবস্থা। তরুণ রোগের ক্ষেত্রে আমরা ওই তরুণ শব্দটি তরুণ, তবে 30, 200 বা 1000 নিত্য ব্যবহার্য এবং দিনের মধ্যে 5-7 বার করেও এগুলিকে ব্যবহার করা যায়। এবং বেদনা 3 বা আরো নিম্ন শক্তি ব্যবহার করার সময় একটু চিন্তা করতে হবে। এই ধরনের কিছু কিছু প্রদাহযুক্ত অবস্থায় 3x বা 3 ব্যবহার করলে পুঁজ হওয়ার সম্ভাবনা থাকে, খুব সাবধান। 30, 200, 1000 ব্যবহার করলে খুব কাজ আমরা পাই। যদি দেখি উপশম হয়ে গেল, রোগী অনেক আরাম হয়ে গেল, কিন্তু রোগটা নিরাময় হচ্ছে না, তখন পরবর্তীতে অন্য মেডিসিনের কথা চিন্তা করব। তাহলে আমি মডালিটিস বললাম, কেন রোগটা, কিসে কিসে রোগ বৃদ্ধি ঘটছে, আর কারণটা বললাম, সাইড অফ অ্যাকশন বললাম, বা সর্বাঙ্গীন অবস্থা বললাম, উগ্রতা বললাম, প্রচন্ডতা বললাম, আরক্তিমতা বললাম, লাল বললাম, স্পর্শকাতরতা বললাম, যা কিছু হয় প্রচন্ড তাও বললাম। এগুলি কিন্তু তোমরা খেয়াল করবা, তোমাদের অবজার্ভটাই হবে মূল ব্যাপার। আমি বলে দিলে হবে না, তুমি কি বুঝলে, রুগীটা দেখে তুমি কি বুঝলে। যদি ওষুধটা সম্পর্কে তোমার ভালো জ্ঞান থাকে, তাহলে রুগী দেখতে দেখতে দেখবা তোমাদের ওষুধের কথা মনে হয়ে যাচ্ছে।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। অন্য আর একটা মেডিসিন নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা স্যার, সবই তো বুঝলাম, তাহলে বেলেডোনা কি সাধারণ মানুষ ঘরে মোটামুটি রাখতে পারে নিজেদের ব্যবহার্য হিসেবে? হ্যাঁ, আমাদের অনেক মেডিসিন আছে যেগুলি তোমাদের বিশ্বস্ত বা অনুগত যে সমস্ত রোগী পরিবার আছে তাদেরকে তুমি বেশ কিছু বা তোমরা বেশ কিছু ওষুধ সিলেকশন করে তাদের ঘরে রাখতে বলতে পারো। এবং তাদের মধ্যে কারোর শরীর খারাপ হলে, এখন তো ফোনের জামানা আছে, তারা হয়তো দূর থেকে আসতে পারছে না, তোমাকে যদি বিষয়টা পূর্ণাঙ্গ ভাবে বলে, তাহলে তখন তুমি এখানে বসে পড়েই তার ওষুধের নামটা করে দিলে এবং ব্যবহার বিধিটা করে দিলে। যেমন অনেক মেডিসিন আছে, রাস্টক্স আছে, ব্লেডনা আছে, অ্যাপোনাইট আছে, আর্নিকা আছে, হাইপেরিকাম আছে, লিডামপল আছে, কলোসিস আছে, ডায়াস্কোরিয়া আছে, ক্যালেন্ডুলা, মাদার টিনচার আছে। আমাদের অনেক মেডিসিন আছে যেগুলি আমাদের প্রত্যেকের ঘরে রাখলেও ভালো হয়। আমি পারিবারিক চিকিৎসা সম্পর্কে বেশ আলোচনা করব। দেখো, আমরা রুগী দেখে শুধু অর্থ রোজগার করবো এটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হবে রুগী ভালো থাক, রুগীর ফ্যামিলি ভালো থাক, তার কারণ তাতে তারা অনেক শান্তি পাবে, সুস্থ থাকবে। সেই হিসাবে নিশ্চয়ই করা হবে। আমি পরের দিন বেশ কিছু ওষুধ নিয়ে একবার একটা কম্পারেটিভ পারিবারিক ট্রিটমেন্ট হিসাবে কতগুলি মেডিসিন নিয়ে বলবো।